লাইন ইজ ভেরি থিন ফর বিএফএফ। আমি আজ পর্যন্ত কোনো ব্র্যান্ডিং গাইডলাইন দেখি নাই বিএফএফ এর, বা আমার কাছে পার্সোনালি মাঝে মাঝে মনে হয় মিডিয়াতে কি বলা যাবে সেটার উপরে বেস করে অনেক সময় কোচকে নেওয়া হয়ে থাকে। এইটা যে কত বড় অ্যাচিভমেন্ট এটা আমরা এখনো রিয়েলাইজ করতে পারতেছি না। বাংলাদেশ ইজ দি অনলি কান্ট্রি যে এখন ফুল ফ্লেজের একটা লিগ চালাচ্ছে। চর্চায় আপনাদের স্বাগত। 2025 শেষের পথে বছরটা বাংলাদেশের ফুটবলের জন্য ছিল কিছুটা অন্যরকম বছর। বছরের শুরুতে হামজা চৌধুরী এসেছেন, তারপর ক্রমান্বয়ে সমিত সোম এসেছেন, ফাহমিদুল ইসলাম এসেছেন, জায়ান আহমেদ এসেছেন। বিদেশি অরিজিন ফুটবলারদের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলের প্রতি বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মনোযোগ বাড়িয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, উন্মাদনা তৈরি হয়েছে। বছরের শেষে ভারতকে হারিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আনন্দিত করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় দল ভালো করছে, জাতীয় দল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশের ফুটবলটা 2025 সালে কী অবস্থায় ছিল, বাংলাদেশের ঘরোয়া ফুটবল কী অবস্থায় ছিল, 2026 সাল সামনে, 2026 সালে বাংলাদেশের ফুটবল কেমন কাটবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েকের সঙ্গে, যিনি শুধু ফুটবল বিশ্লেষণই করেন না, বাংলাদেশের ফুটবল নিয়ে প্রচণ্ডভাবে ভাবেন। শায়েক, আপনাকে চর্চায় স্বাগত। থ্যাংক ইউ। 2025 সাল তো মোটামুটি বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক্সাইটিং বছরই গেল। হামজাকে নিয়ে উন্মাদনার শুরু, তারপরে সমিত সোম আসলেন, ফাহমিদুলরা আসলেন। হয়তো প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল। কিন্তু ফুটবলের এই যে প্রদীপ, যে উপরে যে উজ্জ্বলভাবে জ্বলছে, তার নিচে একটা অন্ধকারও আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের ডোমেস্টিক ফুটবল, আমাদের লোকাল ফুটবল, ক্লাব স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি। যাই হোক, 2026 সালটাকে কিভাবে দেখছেন ফুটবল? ভেরি চ্যালেঞ্জিং ইয়ার ফুটবলের জন্য আমি বলবো ওভারঅল। তার কারণ হচ্ছে যে আপনি যে কোনো দেশেরই যখনই ফুটবল চালাবেন, তখন ফুটবলটা চালাতে গেলে আপনাকে হচ্ছে গভর্নমেন্টের সাথে একটা ভালো রিলেশনস থাকতে হবে, সেটা যে কোনো দেশেরই হোক না কেন। তো সেই হিসাবে দেখলে যেহেতু সামনে আসন্ন নির্বাচন, তো সেই সময় সিচুয়েশন কী হবে এটা একটা দেখার বিষয় আছে। তারপরে গভর্নমেন্ট চেঞ্জ হলে তাদের ফুটবলের প্রতি তাদের চিন্তাভাবনা কীরকম সেটাও একটা নতুন করে ভাবতে হবে। তো সব কিছু একটা আনস্টেবল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, কিন্তু এই আনস্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলেও ফিফার এএফসি অনুযায়ী আপনি যদি বিএফএফ চালান তাহলে কিন্তু আপনাকে খেলা কন্টিনিউ রেখে যেতে হবে। আপনি ওয়ার্ল্ডের অন্য যে কোনো দেশ যেগুলো কিনা উন্নত ফুটবল চলে আর কি, চর্চা চলে, সেখানে আপনি কিন্তু দেখবেন যে কন্টিনিউয়াসলি খেলা চলতেই থাকে। ইলেকশন হচ্ছে, ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন, খেলা কিন্তু চলমান থাকে, শিডিউলের মধ্যে খেলা শেষ হয়। কিন্তু বাংলাদেশে আমাদের আসলে অনেক রকমের বিভিন্ন রকমের আমি বলবো যে সীমাবদ্ধতা আছে। তো সেটার মধ্যে দিয়ে এইরকম একটা বছরে খেলা চালিয়ে শেষ করা এবং ফুটবলটাকে আগিয়ে নিয়ে যাওয়া, সেটা মাঠে হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়াইজ, ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর বিএফএফ ওভারঅল। না, ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচনের পরপরই কিন্তু আপনার বাংলাদেশে একটা খেলা আছে, আন্তর্জাতিক ম্যাচ সিঙ্গাপুরের সাথে, এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ সর্বশেষ ম্যাচ আছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আছে, যেটা এই মুহূর্তে আমাদের ভাবনার জায়গা জুড়েই আছে, সেটা হচ্ছে মার্চে মেয়েদের এশিয়ান কাপ চূড়ান্ত পর্বের এই খেলাটা বাংলাদেশের ফুটবল শুধু না, ওভারঅল বাংলাদেশের স্পোর্টসের জন্য অনেক বড় ঘটনা। যাই হোক, আপনি যেটা বললেন রাজনীতি নিয়ে আসলেন, তো হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবল একটা চেঞ্জ দেখলো 25 সালে, যে মানুষের একটা আগ্রহ বাড়লো, জাতীয় দলের খেলার টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিট শেষ হয়ে যাচ্ছে, জার্সি বিক্রি শুরু হলো। আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? এটা কি আমাদের ফুটবলের জন্য অবশ্যই পজিটিভ, কিন্তু আমাদের ওভারঅল ফুটবলে এটার ইম্প্যাক্ট কতটুকু? মানে ধরেন আমাদের প্রবাসী অরিজিন ফুটবলারদের যে অন্তর্ভুক্তি, এটা আপনি কিভাবে দেখেন? লাস্ট ইয়ারের যদি দেখেন তাহলে আমি বলবো যে ইম্প্যাক্টটা ইট ওয়াজ অফ দ্য ফিল্ড, নট অন দ্য ফিল্ড। কারণ আপনি যদি 2024 কনসিডার করেন, 24 সালে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছিল ভুটানের সাথে, আর একটা ম্যাচ মালদ্বীপের সাথে, বাকি সব ম্যাচই আইদার ড্র আর হারার মধ্যেই ছিল। এই বছরও যদি আপনি দেখেন, একটা ম্যাচ ভুটানের সাথে জিতলো আর একটা ম্যাচ ইন্ডিয়ার সাথে, কিন্তু মানে ওরকম 4 পয়েন্টের বেশি যদি আপনি মানে আপনি দুইটা ম্যাচের বেশি যদি জেতা কিন্তু আর আসলে হয়নি। সো মাঠের এফেক্টিভিটি, 90 মিনিটের এফেক্টিভিটি যদি আপনি বলেন, এতগুলো প্লেয়ার ইনক্লুশন করার পরও কিন্তু আমাদের
ওরকমভাবে মানে খুব একটা বেশি সফলতা দেখা যায়নি। কিন্তু অফ দ্য ফিল্ড আপনি যদি বলেন যে সাপোর্টারদের যে ইনক্লুশন, বিভিন্ন ব্র্যান্ডের যে ইনক্লুশন, সেই জায়গায় ফুটবল আমি বলবো একটা ভালো বেস তৈরি করতে পেরেছে। এখন এই বেসটাকে নিয়ে কি করবে এটা আসলে 2026 সালে দেখতে হবে, কারণ আপনি যদি যেই বেসটা ক্রিয়েট করলেন এরপরে যদি আপনি রেজাল্টটা আনতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। আপনি যদি 2023 সাল যখন শেষ করলো তখন কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং ছিল আই থিঙ্ক 186। সেই হিসাবে কিন্তু আপনি যখন এই যে 2025 সাল শেষ করছেন আপনার র্যাঙ্কিং অ্যারাউন্ড 180 টু 181-এর মধ্যে থাকবে, কারণ আই থিঙ্ক কালকেই নতুন র্যাঙ্কিং প্রকাশিত হবে। তো এই র্যাঙ্কিং বাড়ার পিছনে কারণ হচ্ছে আপনি ইন্ডিয়াকে হারিয়েছেন আর সিঙ্গাপুরের সাথে আপনি ড্র করেছেন নিজের মাটিতে, এবং হংকংয়ের সাথে হচ্ছে ওদের মাঠে গিয়ে আপনি ড্র করেছেন, আর আমরা নিজের মাটিতে জিততে জিততে বা ড্র করতে করতে তো যেহেতু ইন্ডিয়ার সাথে আমরা একটা ম্যাচ ড্র আর একটা ম্যাচ জিতেছি, তো যার কারণে আমাদের র্যাঙ্কিং একটা পজিটিভ ইম্প্যাক্ট এসছে। কিন্তু পয়েন্ট তালিকা বা রেজাল্টের কারণে আমাদের যে একটা জায়গায় যাওয়া উচিত সেই হিসাবে কিন্তু আমাদের ওরকম হয় নাই। সো এই বছরটা আসলে রেজাল্ট ডেলিভার করার ইয়ার, কারণ আপনি প্লেয়ার যেগুলো কোয়ালিটিফুল ছিল, যারা কিনা আসার মতন ছিল, একবারে স্ট্রেট ন্যাশনাল টিমে খেলার মতন ছিল, তারা কিন্তু অলরেডি ন্যাশনাল টিমে ঢুকে ফেলেছে এবং কয়েকটা ম্যাচ খেলেও ফেলেছে। কিন্তু এখন যদি তারা কন্টিনিউয়াসলি রেজাল্ট ডেলিভার করতে না পারে তখন কিন্তু মানুষের মাঝখানে এক ধরনের কি বলবো অসহিষ্ণুতা বা হতাশা চলে আসবে যে এত কিছু হলো, এত প্লেয়ার আনলাম কিন্তু রেজাল্ট তো আসছে না। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফুটবলে ওই 90 মিনিট আপনি কি করছেন সেটাই মূলত হচ্ছে রেজাল্ট শিটে কি লেখা আছে, রেজাল্ট শিটে কি আছে। কারণ দিন শেষে 20-30 বছর পর মানুষ আপনার রেজাল্টটা দেখবে না যে আপনি কয়টা ব্র্যান্ড কি নিয়ে এসেছিলেন বা হ্যাঁ ওগুলো জরুরি, বাট ওইটা আপনার ফুটবলের সফলতাটাকে আসলে বিচার করে না। না এই যে আপনার বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটা জেতার পরে এক ধরনের আলোচনা আমরা সোশ্যাল মিডিয়া বলেন বা ফুটবল ফ্যাটার্নিটিতে দেখলাম যে আমরা একটা বড় সুযোগ আসলে অপচয় করেছি এবারের এশিয়ান কাপে বাছাই পড়বে। আপনি একমত হবেন যে এবারের মতো গ্রুপিং হয়তো বাংলাদেশ ভবিষ্যতে আর পাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। খুব টাফ, মানে মোটামুটি আমাদের কাছে বা আমাদের একটু খুব মানে নাগালের মধ্যে থাকা দল। তো আপনিও কি একমত এটার সঙ্গে? জি আমি একমত। তার কারণ হচ্ছে যে যদি যেটা আমি সবসময় বলি যে আমাদের কোচ যদি ওই লেভেলের হতো তাহলে সে এখানে একটু ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি চিন্তা করতো, পয়েন্টগুলো কোন জায়গা থেকে বের করে নিয়ে আসলে কিভাবে ধরেন শেষ দিন পর্যন্ত কম্পিটিশনে টিকে থাকা যেত, সেটার একটা উপায় হয়তো থাকতো। ফর এক্সাম্পল ইন্ডিয়ায় যখন আমরা খেলতে গেলাম তখন যদি আমরা ম্যাচটা জিতে আসতে পারতাম, যে ম্যাচে কিন্তু আমরা জেতার মতনই ম্যাচ খেলেছি, প্লাস এই যে ম্যাচটা ইন্ডিয়ার সাথে জিতলাম আমরা, তো এখানে 6 পয়েন্ট থাকতো। আপনি যদি হচ্ছে সিঙ্গাপুরের সাথে আমরা যদি নিজেদের মাঠে ড্র করতাম বা হচ্ছে হংকংয়ের সাথে যদি 2 ম্যাচই আমরা ড্র বা একটা ম্যাচ যদি জিতে বার হয়ে আসতাম, হয়তো আমরা মার্চ মাসে এমন একটা পজিশনে যেতাম যে সিঙ্গাপুরের সাথে ম্যাচটা জিতলে আমরা থ্রু করব বা ড্র করলে থ্রু করব, অথবা আমরা বাইরে। কিন্তু এখন আমরা আসলে ইকুয়েশনেই আর কি নাই। সো এইটা আসলে আপনাকে অনেক দূরদর্শী সম্পন্ন হতে হবে যে আমি অ্যাকচুয়ালি আমার টার্গেটটা কি, আমার অবজেক্টিভটা কি সেভাবে। তো মানে খণ্ড খণ্ড অবজেক্টিভে যাওয়ার থেকে যদি একটা ফুল একটা অবজেক্টিভ নিয়ে আর কি যেত, যে এভাবে করে আমরা পয়েন্টগুলা অপোনেন্টের কাছ থেকে আদায় করব, কারণ গ্রুপে আপনি কিন্তু সবচেয়ে কম র্যাঙ্কিংয়ের মানে সবচেয়ে নিচের দিকে র্যাঙ্কিংয়ের দল ছিলেন। সো ওইখানে আপনাকে আসলে ওইভাবে করেই প্ল্যানিং করে আগাতে হবে, কারণ বাকি সবাই কিন্তু চিন্তা করবে যে আপনার সাথে তো জিতবেই। সো এই এলিমেন্ট অফ সারপ্রাইজটা দেওয়া কিন্তু দায়িত্ব আপনার দায়িত্ব, মানে এলিমেন্ট অফ সারপ্রাইজ দেওয়াটা অপোনেন্টকে। ওই জায়গা থেকে আমি বলবো যে আমাদের প্ল্যানিংয়ের যথেষ্ট অভাব ছিল, এবং ওইরকমভাবে আসলে পুরা এন্টায়ার বিএফএফে চিন্তা করার মানুষ আমি খুব কম দেখি। সবাই কাজ করছে কিন্তু চিন্তা করার লোক, সেটা ন্যাশনাল টিম বলেন ইন জেনারেল ওভারঅল বলেন, আমি খুব একটা বেশি আসলে দেখি না। যার কারণে প্ল্যানিংয়ের কারণে আমাদের এক্সিকিউশনটাও প্রপারলি হয় না। সেটাই একটা এখন ব্যাপারটা বাফুফেকে চিন্তা করতে হবে যে বাফুফে আপনার র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের দল হিসেবে আমরা কিন্তু সর্বনিম্ন স্থানে নেই, আমরা আমাদের র্যাঙ্কিং ইন্ডিয়ার উপরে আছে। আচ্ছা আমরা 5 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকবো, মানে এই পজিশনে সন্তুষ্ট থাকবো, নাকি আমরা প্রপার আমরা আরো দূরদর্শী চিন্তা করব? এটাই আর কি আসলে বড় বড় ব্যাপার। আপনি কোচ নিয়ে বলছিলেন শায়েক হাভিয়ার কাবরেরার উপর সবাই একটু রুষ্ট বিরক্ত, এবং ভারতের বিপক্ষে ম্যাচের পর শোনা গেল কিছুদিন আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ঘুরলো বা বাফুফের সূত্রেও শোনা যাচ্ছিল যে তাকে হয়তো সরিয়ে দেওয়া হবে, এমনকি এমনও কথা চলছে
যে মার্চ মাসে আপনার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেই হয়তো বাংলাদেশের নতুন কোচ আসবে। আপনি ফুটবলের বলয়ে চলাফেরা করেন, তা আপনার কাছে এই ধরনের কোনো খবর আছে কিনা বা না, এরকম কংক্রিট কোনো খবর নেই, বাট যেটা আপনি যদি রিয়েলিস্টিক্যালি চিন্তা করেন, মানে একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে, তো যেহেতু তার একটা কন্ট্রাক্ট আছে, সো কন্ট্রাক্টটা আইদার সেটা রান ডাউন করবে, অথবা যেরকম হবে যে যদি কন্ট্রাক্টে এরকম কোনো ক্লজ, এটা আমি শোনা কথা, আমি দেখিনি, যে হয়তো এরকম আছে যে যেদিন থেকে টার্মিনেট করবে সেদিন থেকে, যদি বিএফএফ টার্মিনেট করে তাহলে 2 মাসের স্যালারি দিয়ে তাকে টার্মিনেট করতে হবে। সো হয়তো এটা এরকম হতে পারে যে জানুয়ারিতে করলো যাতে মার্চে গিয়ে ওই রকম একটা সুযোগ থাকলো, বাট ওটা আমার কাছে মনে হয় না, মানে একটা যে কোনো মানে লজিক্যাল চিন্তা ভাবনা করলে আই থিঙ্ক তাকে মার্চ পর্যন্ত যেহেতু রেখেছে, আর যেহেতু আমাদের কোনো কোনো স্টেক নেই আসলে স্টেক নেই, ম্যাচটা? তো ওই কারণে হয়তো তাকে রাখতে পারে। বাট আপনি যদি ফরওয়ার্ড থিঙ্কিং হন, আপনি যদি চিন্তা করেন যে না আমি আমার দলটাকে সামনের জন্য রেডি করব র্যাদার দেন হোয়াট এভার নয়েজ ইজ গোয়িং অ্যারাউন্ড আস, তাহলে আপনি চিন্তা করবেন যে এখন লিগ চলছে, এখন আমি যদি একটা নতুন কোচ নিয়ে আসি, সে তাহলে লিগের খেলাগুলো সবগুলো অ্যাসেসমেন্ট করতে পারলো, এবং এর ফলে কী হবে, মার্চে সে একটা খেলা মানে একটা ম্যাচ পেলো নিজেকে টেস্ট করার, যেখানে কিনা আপনার কোনো স্টেক নাই, তাহলে সে সেখানে একটা এক্সপেরিমেন্ট করা, তার নিজের স্কোয়াড নিজের মতন এক্সপেরিমেন্ট করার একটা সুযোগ কিন্তু তার চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কোচকেও একটু সময় দিতে পারতাম, যে একটা কোচ কিন্তু যেটা বলছিলাম যে মানে ইন্টারন্যাশনাল খেলায় কিন্তু আপনি 1 মাস ধরে ট্রেনিং করবেন এরকম সুযোগ কিন্তু নাই, এটা কিন্তু কাবরেরা বেসিক্যালি জোর করে করায় বাংলাদেশে, লিগ বন্ধ করে সে তার নিজের সুবিধার জন্য। আর ইন জেনারেল আপনি 10 দিনের বেশি কিন্তু প্লেয়ারদেরকে পাবেন না। তো একটা নতুন কোচের জন্য তাহলে যে জিনিসটা হতো যে এই উইন্ডোটাকে সে তার টেস্টিং একটা পিরিয়ড হিসেবে রাখতে পারতো, সে প্লেয়ারগুলোকে জ্বালিয়ে দেখতে পারতো তার নতুন ট্যাকটিক্স অনুযায়ী। কারণ সব প্লেয়ারই যারা কিনা কাবরের আন্ডারে খেলেছে, যখন নতুন কোচ আসবে সবাই কিন্তু আবার জিরোতে চলে আসবে, সবাইকে আবার মানে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কিন্তু অ্যাসেসমেন্ট করা হবে। তো সেখানে কোনো প্লেয়ার বাদ যেতে পারে, কোনো নতুন প্লেয়ার হয়তো ঢুকতে পারে, এরকম অনেক কেসই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মতে ওই নতুন কোচকে আর কি মার্চের উইন্ডোটা দিলে এটা কোচের জন্য ভালো হতো, এটা টিমের জন্য একটা ভালো হতো, একটা ভালো বন্ডিং হতো, প্লাস একটা ভালো টেস্টও হতো তার ট্যাকটিক্সে, যে সে তার এই জায়গাটা বুঝতে পারছে কিনা। তো আই থিঙ্ক, আমি জানি না এখনও, যেহেতু এখনও ডিসেম্বর, ইউ নেভার নো, হয়তো তার আগেই হয়তো নতুন কোচ করতে পারে। কিন্তু যদি মার্চের পরও, মানে আমি এখানে যদি 2টা সিনারিও চিন্তা করি, প্রথম সিনারিও হচ্ছে মার্চের পরও হাভিয়ার কাবরেরা রেখে দিল, তো মার্চের পরে যদি হাভিয়ার কাবরেরা রয়ে যায়, তাহলে এরপরে বিতর্কিত হওয়ার সুযোগ কাবরেরার নেই, এরপরে বিতর্কিত বাফুফেই হতে থাকে। যতদিন কাবরেরা বাংলাদেশে কোচ হিসেবে থাকবে, এখন বিতর্কিত বাফুফেই হতে থাকবে। এখানে মানে কাবরেরার আর বিতর্কিত হওয়ার সুযোগ নেই, কারণ তাকে আমাদের সবারই বোঝা শেষ। আর যদি নতুন কোনো কোচকে নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই নতুন কোচের সিভি কি হবে, সেই নতুন কোচের এক্সপিরিয়েন্স কোন লেভেলের হবে, এইটা খুব জরুরি এখন বোঝা দরকার। এখন থেকে তো অ্যানালাইসিস বা analysis কালেকশন, অ্যাট লিস্ট রিজিউমি করতে হবে, কালেকশন হ্যাঁ। শুরু করা উচিত। শুরু করতে হবে। তার কারণ হচ্ছে যে সব কোচ আপনার দেশে খেলতে আসতে চাবে না, আবার খেলাতে আসতে চাবে না, আবার সব কোচকে আপনার আনার ক্ষমতাও থাকবে না। তো এমন একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করতে হবে, যেই কোচ কিনা মানে চায় যে বাংলাদেশে কোচিং করে তার সিভিটা বড় করতে, আবার অ্যাট দ্য সেম টাইম তার যথেষ্ট এমন এক্সপিরিয়েন্স আছে যে কিনা এই টিমটাকে চালাতে পারবে, এইরকম প্লেয়ারগুলোকে ম্যানেজ করতে পারবে। সো এই জায়গাটা খুবই ছোট, কারণ যারা কিনা এই লেভেলের কোচিং করিয়ে এসছে তারা অবভিয়াসলি এমন স্যালারি ডিমান্ড করবে যেটা কিনা বাফুফের জন্য খুব হার্ড হয়ে যাবে। আবার অন দি আদার হ্যান্ড, আপনি যদি ইয়াং একবারে কাউকে নিয়ে আসেন যেটা কিনা কাবরেরার যেরকম ছিল, সে আবার ম্যানেজ করতে পারবে না। সো দ্য লাইন ইজ ভেরি থিন ফর বিএফএফ। তো এটার কারণে একটা কোচকে নেওয়ার আগে তাদের প্রপারলি জাস্টিফাই করা উচিত যে কেন আমরা তাকে নিতে যাচ্ছি, এবং দ্বিতীয়ত সিলেকশন প্রসেসটা বড় হওয়া উচিত রেদার দেন অ্যাপয়েন্টমেন্ট। মানে আমাদের যেটা হয় যে আমরা হুটহাট 2-3টা সিভি দেখে একটা যে কিনা এই রিজিয়নে কাজ করেছে, যে কিনা এক্সপিরিয়েন্স, এরকম ঠুসঠাস নিয়ে নিই। বা আমার কাছে পার্সোনালি মাঝে মাঝে মনে হয় মিডিয়াতে কি বলা যাবে সেটার উপরে বেস করে অনেক সময় কোচকে নেওয়া হয়ে থাকে, যে এই কোচ তো আর্জেন্টিনার এই প্লেয়ারের সাথে খেলেছে, ব্রাজিলের এই ক্লাবকে ইয়ে করেছে, তো এইরকম সেন্সটা আর কি বেশি আমাদের বাংলাদেশে। বাট আই থিঙ্ক নাও ইটস টাইম যে এফেক্টিভিটির দিকে যাওয়া উচিত রেদার দেন। বাফুফেতে কি এমন কোনো টেকনিক্যাল জায়গা আছে যেখানে মানে আমাদের সাবেক ফুটবলাররা ইনভলভ বা টেকনিক্যাল পার্সন ইনভলভড, যারা কোচের সিভি দেখে মানে একজন কোচ খুঁজে বের করবেন, এরকম জায়গা?
তো আছে? না সাবেক ফুটবলারও তো এইভাবে ইনভলভ না না, এইসব না, কাজ। না। এখন এখানে দুইটা ব্যাপার আছে। প্রথমত আমাদের বাংলাদেশে কখনো বিএফএফ আমার কাছে কেন জানি মনে হয় যে সাবেক ফুটবলারদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে নলেজ, যেটা কিনা প্লেইং ক্যারিয়ারের নলেজ ছিল, সেটাকে যে আপনি বিএফএফে আপনি কেমনে মানে ইন্টিগ্রেট করবেন, সেটার কোনো প্ল্যান আমরা কখনোই বিএফএফ এভাবে নেয়নি, সেটা যে কারণেই হোক না কেন। এই কারণে দেখবেন যে অনেক ভালো ভালো প্লেয়ারও কোনো রকমের ইনভলভমেন্টে নাই বিএফএফ এর সাথে, খুব টেকনিক্যালি সাউন্ড এরকম। এবং এখানে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এরকম অনেক যারা কিনা কিংবদন্তি প্লেয়ার ছিল, তারা রিটায়ারমেন্টের পরে ফুটবলটাকে যে নিয়ে চর্চা করবে, তারাও কিন্তু অনেক দূরে সরে গেছে। হ্যাঁ, অনেক দূরে সরে গেছে। এখন এই মডার্ন ফুটবলে আপনি যদি তাদেরকে নিয়ে আসতে চান, তাদেরকে পড়াশোনা করতে হবে, ওই লেভেলে আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। আর এখানে আসলে যেটা বললাম যে একটা থিন লাইন এখানেও, যে যারা ছিল তারা আসলে ওইভাবে করে কন্টিনিউ করেনি পড়াশোনাটা, বা তা ওইভাবে করে কোচিং বা ধরেন যে ম্যানেজমেন্টের সাইডে তারা ওইভাবে, এখনকার নতুন দিনের ফুটবলে পড়াশোনা করতে হবে অনেক। আপনি জাস্ট খেলেছেন এটার উপরে ভর করে আসলে চালানো গেলে আপনি ফুটবল তো প্রতিদিন চেঞ্জ হচ্ছে, সো আপনাকে ওই চেঞ্জের সাথে চলতে হবে। তো আসলে এইরকম টেকনিক্যাল কে করবে এইটা খুঁজে পাওয়াটাও আসলে টাফ বিএফএফ এর সাইড থেকে। সো দিন শেষে আসলে আমি বলবো যে একটা যেটা সবচেয়ে বেস্ট করতে পারে যে হ্যাঁ, একটা মানে অ্যাপয়েন্টমেন্টের আগে শর্ট সিলেকশন হওয়ার পরে সিভিগুলা একটা ইন্টারভিউ হতে পারে, যেখানে কয়েকটা কোশ্চেন ইয়ার সবার জন্য সেম থাকলো, সেই কোশ্চেন করে সে কি অ্যান্সার দেয়, তার এই দলটাকে নিয়ে অবজেক্টিভ কি, সে দলটাকে কিভাবে সামনে দেখতে চায়, এইগুলোর মধ্যে দিয়ে আসলে বের হয়ে আসবে সে কোচ হিসেবে আসলে কত ভালো। শাহেক, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাফুফে যেতে যারা আছেন তারা প্রচুর কাজ করেন, তাদেরকে আমরা মিডিয়াতে দেখি, আমরা অফ মিডিয়াও দেখি, তারা আসলেই কাজ করছেন, তারা বিভিন্ন মিটিং করছেন, প্ল্যান করছেন। তা আপনি কিছু আগে বললেন যে থিঙ্কার নাই, তো যে জিনিসটা আমি এবার একটু বাফুফে নিয়ে আসি আপনার সাথে আলোচনা করা, যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সম্প্রতি আমি দেখতেছি যে আমাদের ফুটবল প্রেমী, হ্যাঁ সোশ্যাল মিডিয়াকে আমি অ্যাভয়েড করতে পারবো না, আই ক্যান্ট। সোশ্যাল মিডিয়াতে ফুটবল ফ্যানাটিজম আছে, বাংলাদেশের ফুটবল নিয়ে এক ধরনের উন্মাদনা আছে আমরা দেখি, এবং আমাদেরও রিয়েলাইজেশন হচ্ছে সম্প্রতি গত বছর অক্টোবরের নির্বাচনের মধ্য দিয়ে যেই কমিটিটা আসলো, নতুন কমিটি, তারা কিছু এক্সাইটমেন্ট শো করেছে, হামজাকে আনা, ন্যাশনাল টিম নিয়ে, যাই হোক স্পন্সর টনসর নিয়ে আসা। সম্প্রতি দেখছি আমাদের ফুটবল প্রেমীদের এক ধরনের মোহভঙ্গ, একটা মোহভঙ্গের আভাস আমি দেখতেছি, যে তারা বলতেছে যে পার্থক্য কি, ওই লিগ তো আগের মতোই আছে, ঘরোয়া ফুটবলের অবস্থা সেই একই, ইন্টারন্যাশনাল ম্যাচে আমি প্রচুর স্পন্সর আছে, কিন্তু আমরা এই বুদ্ধি করে এইগুলো আমাদের ফুটবলের মূল জায়গাগুলোতে আনতে পারতেছি না। আপনার টেকটা জানতে চাচ্ছি বিষয়টা। আমাদের আসলে বাংলাদেশে একটা ফুটবল ফেডারেশনের অ্যাকচুয়াল ডিফারেন্ট সেগমেন্টের কাজ কি, এই জিনিসটা আমাদের বোঝাতে একটু ভুল আছে। এটা আমার পার্সোনাল মতামত, এটা অন্যর সাথে নাও মিলতে পারে। এক্সিকিউটিভ কমিটি আছে, এরপরে বাফুফে সেক্রেটারিয়েট, যেখানে কিনা স্টাফরা কাজ করে। তো এক্সিকিউটিভ কমিটি ইলেক্টেড হয়ে আসে, এবং এই ইলেকশনের কারণে অবভিয়াসলি তারা যখন ইলেকশন করছেন, তাদের একটা থাকে যে হ্যাঁ আমি এত বেশি টাইম দিচ্ছি, এত বেশি টাইম ইনভেস্টমেন্ট করছি, এনার্জি ইনভেস্টমেন্ট করছি, এই এক্সিকিউটিভ কমিটিতে এসে আমি একটু ফোকাস চাই, একটু প্রমোশন চাই। এটা 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 ইটস নট এ ব্যাড থিং, ইটস এ লজিক্যাল থিং। তো এই জিনিসটা তারা চায় এবং এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে যে ফুটবলের আপনি যদি প্রেসক্রিপশন দেখেন, এক্সিকিউটিভ কমিটি যারা কিনা ইলেক্টেড হবে, তারা হবে থিঙ্ক ট্যাঙ্ক, তারা হচ্ছে চিন্তা করবে যে আমরা ফুটবলটাকে কিভাবে নিয়ে যেতে পারি। এই যে যখন চিন্তাটা শেষ হবে, সেই জায়গা থেকে কাজ শুরু করবে বিএফএফ এর সেক্রেটারিয়েটের স্টাফরা, এবং স্টাফরা যে কাজ করছে এটা ওভারসি করবে হচ্ছে ওই এক্সিকিউটিভ কমিটি বা বিভিন্ন কমিটি, হোয়াট এভার, আমাদের তো অনেকগুলো কমিটি আছে। আমাদের দেশে যে জিনিসটা প্রবলেমটা, সেটা হচ্ছে যে আমাদের এক্সিকিউটিভ কমিটির যারা ইলেক্টেড হয়, তারাই অপারেশনাল কাজে ঢুকে যায়। তারাই দেখবেন ছোটাছুটি করছে মাঠের মধ্যে, তারাই দেখবেন ম্যাচের দিন দৌড়াদৌড়ি করছে, এই করছে ওই করছে। আপনি ধরেন ফর এক্সাম্পল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন, যারা কিনা এত সুন্দর করে একটা ফুটবল অ্যাসোসিয়েশন চালান, আপনি ওদের প্রেসিডেন্টের নাম জানেন? জানেন না। আমি যদি বলি তিনি একজন মহিলা, আপনি আকাশ থেকে পড়বেন অবভিয়াসলি। হ্যাঁ, একজন মহিলা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন চালাচ্ছে, কিন্তু আপনি তার নাম জানেন না,
আপনি সর্বোচ্চ ক্লাবের প্রেসিডেন্টের নাম হয়তো জানেন, কিন্তু ফেডারেশনের প্রেসিডেন্টের নাম কিন্তু আপনি জানেনও না। গুগল সার্চ করলে হয়তো জানতে পারবেন। সেরকম আপনি স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের যদি আপনি প্রেসিডেন্টের নাম খুঁজেন, আপনাকে গুগল করতে হবে। কিন্তু আশেপাশে আমাদের সাউথ এশিয়ায় আপনি যদি প্রেসিডেন্টের নাম কিন্তু আপনার একবারে মুখস্থ। তার কারণটা হচ্ছে যে এখানে তারা এত বেশি মানে ইনভলভ থাকে অপারেশনাল ফেজে, সো যার কারণে যে জিনিসটা হয় যে তারা প্রমোশন চাচ্ছে, কিন্তু এই পুরো ব্যাপারটাতে ইকোসিস্টেমটার মধ্যে এক ধরনের ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। কারণ কি, যখন বিএফএফ স্টাফরা কাজ করছে তাদের কোনো জবাবদিহিতা দেখা থাকছে না, কারণ তারা কাজ করছে তাদের থেকে বেশি এক্সিকিউটিভ কমিটি কাজ করছে। কাজগুলো কিন্তু প্রপারলি মানে কে ওভারসি করবে, হু উইল বি দ্য জাজ অফ দি ওয়ার্ক দ্যাট হ্যাজ বিন ডান, আপনার ম্যাচটা ঠিকভাবে চললো কি না, এটা যদি এক্সিকিউটিভ কমিটি আর স্টাফ দুজন একসাথে কাজ করে তাহলে এটাকে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা জাজ করবে কে? তো ওটাই আর কি বলছিলাম যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সবাই দৌড়াচ্ছে, সবাই কাজ করতেছে, কেউ বসে চিন্তা করার কোনো লোক আমি দেখি না। কারণ চিন্তা যেটা হয় যে অন্যান্য জায়গায় যে একটা স্ট্র্যাটেজি একটা ডিপার্টমেন্ট থাকে বা একটা কমিটি থাকে, আমাদের বিএফএফে কোনো স্ট্র্যাটেজি কমিটি আছে? আমরা নেক্সট 10 বছর কী করব, নেক্সট 5 বছর কী করব, এই কমিটি আমি তো শুনি যে ফিফা এফসির বিভিন্ন স্ট্র্যাটেজি কিন্তু কমিটি আছে। কমিটি আছে। আমি যেটা বলতে চাই, বিভিন্ন প্রজেক্ট জাস্ট আমাদের পরিকল্পনার অভাবে হ্যাঁ হ্যাঁ অনেক প্রজেক্ট ফুটবল উন্নয়নের রিসেন্টলি ডেভেলপমেন্ট বেশ কিছু প্রজেক্ট আরও আসছে যেটা থেকে আমরা ধরতে পারছি না। না 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 ফর এক্সাম্পল যেটা বলি যে আমি হচ্ছে এই যে এইবার যে এএফসি এলিট যে চ্যাম্পিয়ন্স লিগ যেটা আসলে চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এটার ফাইনালে আমাকে সৌদি আরবে যেতে হয়েছিল ওইখানে দেখার জন্য। ওখানে 2 দিন ব্যাপী এএফসির একটা কনফারেন্স ছিল এবং ওই কনফারেন্সে বলেছে যে এএফসি যে আমরা যেটা দেখছি যে এশিয়ার মধ্যে একটা ইমব্যালেন্স আছে অপোনেন্টের। তো ইমব্যালেন্সের সবচেয়ে বড় মেইন কারণ তারা খুঁজে বের করেছে যে কিছু কিছু দেশ আছে যাদের কিনা প্লেয়ার আছে ভালো, কিন্তু তাদের কোনো মাঠ নেই। তো এই কারণে কি তারা একটা প্রজেক্ট শুরু করলো, এএফসি ইকুয়াল পিচ একটা প্রজেক্ট, যেই প্রজেক্টের মাধ্যমে আপনি আপনার দেশের মাঠ ঠিক করতে পারবেন, নতুন মাঠ বানাতে পারবেন। কিন্তু এইটা আমি 6 মাস আগে বলে এসেছি বিএফএফে যে দিস থিং ইজ কামিং, কিন্তু এই এখন যে মাঠের ক্রাইসিস আমাদেরকে আমাদের আছে, আমাদের মাঠে ডোমেস্টিক ফুটবল নিয়ে আমি 6 মাস আগে বলছি যে এইখানে এএফসির যে পিচের একটা আমার মানে প্রজেক্ট আসছে, যেটা থ্রুতে আমরা ফিফার বাইরে গিয়ে এএফসি থেকেও টাকা নিতে পারবো আমাদের মাঠ ঠিক করার জন্য। সেই প্রজেক্ট অলরেডি স্টার্টেড রানিং, কিন্তু এখন পর্যন্ত আমি জানি না বিএফএফ এটা নিয়ে অ্যাপ্লাই করছে কিনা বা এখানে কোনো একটা এগুলো অ্যাপ্লাই করার জন্য আপনি শুধু অ্যাপ্লাই করলেন না পেলেন তা না, আপনাকে প্রপার একটা প্রজেক্ট দেখাইতে হবে যে আমি এতগুলো মাঠ চাচ্ছি, এভাবে করে ব্র্যান্ডিং করবো এএফসির। এগুলো অনেক হাই লেভেলের মানে সাবমিশন করতে হয়, বিট সাবমিশনের মতন, যেভাবে করে ওয়ার্ল্ড কাপের বিট সাবমিশন করে অত ওই লেভেলের না, বাট ওরকম মানে কাছাকাছি। জিনিসটা একটু আপনি যদি আরেকটু পরিষ্কার করেন, মানে এটা আমাদের দর্শক পাঠকদের জন্য, যে ফিফা এএফসি আপনার আমাদের মাঠ সংস্কার করে দিবে বা তৈরি করে দিবে আমাদের যে মাঠের অভাব যদি থাকে কোনো দেশের, তো সেক্ষেত্রে বিট সাবমিশনের ব্যাপারটা যদি একটু পরিষ্কার করতে, মানে এখানে আমাদেরকে চাইতে হবে কোনো প্রজেক্ট জমা দিতে হবে আপনাকে, মানে যেই আপনি মাঠ ফিফার এএফসি সবসময় কথা হচ্ছে যে আমি তোমাদের মাঠ ঠিক করার জন্য টাকা দিব, আমি তোমাদের মাঠ মানে নতুন করে ইমপ্রুভ করার জন্যও টাকা দিব, কিন্তু তোমার ওখানে মালিকানা দেখাতে হবে। বিকজ যেইটা কিনা বিএফএফ এর আন্ডারে মালিকানা একমাত্র সেইটাই কিন্তু ফিফা এএফসি ওইটার জন্য টাকা দিবে, যার কারণে আপনি কমলাপুরে টার্ফ বসাতে পারলেন, বাফুফের পাশে যে মাঠটা টার্ফটা আছে আরামবাগের মাঠটা, হ্যাঁ ওইটাকে আপনি করতে পারছেন। কারণ কি এইগুলা ইজ মালিকানাটা হচ্ছে আপনার বিএফএফ এর আন্ডারে। কিন্তু আপনি সিলেট স্টেডিয়াম, চিটাগং স্টেডিয়াম, এগুলো এনএসসি কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু প্রপারলি মালিকানা বুঝে না পাওয়ার কারণে কিন্তু আপনি কাজ করতে পারছেন না। আপনার দিয়েছে, বাট আবার এখানে শর্ত রেখে দিয়েছে যে যদি চায় যে এখানে অন্য খেলা আয়োজন করতে পারে। তো এখানে বিনা শর্তে একটা ব্যাপার থাকতে হবে যে যেখানে কিনা ফিফা কাগজ দেখবে যে তোমার কি এই প্রপার্টির কি তোমার ওনারশিপ কিনা, যদি ওনারশিপ থাকে তারপরে প্রজেক্টটা মুভ অ্যারাউন্ড করবে। কিন্তু আপনি যদি ওনারশিপ দেখাতে পারেন না কোনো মাঠের, তাহলে এই যে ধরেন ফিফা টেকনিক্যাল সেন্টার নিয়ে কয়েকদিন আগে দেখলাম, সম্ভবত প্রথম আলো না অন্য কোথাও একটা দেখলাম যে মাত্র 12 দিন সময় আছে, এর মধ্যে ওনারশিপ দেখাতে হবে, কিন্তু এনএসসি এখন বলছে 8 কোটি টাকা দিতে হবে। 8 কোটি টাকা দিতে হবে। একজন ফুটবল ফেডারেশন মেম্বার বললেন যে এখন 8 কোটি টাকা কই পাবো। হ্যাঁ, সো এই যে আপনি এই মাঠ এই টেকনিক্যাল সেন্টারের জমিটাকে আপনি দেখাতে পাচ্ছেন না, যার কারণে ফিফা ফরওয়ার্ড ফান্ড থেকে আপনি টাকা পাবেন না। সো আপনাকে ফুল ফ্লেজেড ডকুমেন্ট দেখাইতে হবে যে ইউ আর দি ওনার অফ দিস ল্যান্ড, তো যেখানে কিনা এখন বিএফএফ আটকে গেল। তো এই ব্যাপারগুলা যে আমরা এই যে চিন্তা করার ব্যাপারগুলো, আমরা সবাই ম্যাচ অ্যারেঞ্জ করতেছি, কম্পিটিশন অ্যারেঞ্জ করতেছি, আমরা ব্র্যান্ডিং করতেছি, করতেছি, কিন্তু আপনি 5 বছর পর কি
10 বছর পর কি, 20 বছর পর কি, ফুটবল কই যাবে, ওইটা কিন্তু নাই। আমরা 1980 সালেও ফুটবল যেরকম আমরা চিন্তা করতাম না 20 বছর পর কি হবে, আপন গতিতে চলবে, এটা সবাই মনে করতো। আপন গতিতে চলতে চলতে একটা পর্যায়ে দেখলাম যে থেমে গেল। হয়ে গেল। তো ওই আপনার চাকা চললেও তো আপনার ওখানে তেল দিয়ে তো ওটাকে ঠিক রাখতে হবে, আপনি তো তেল দিচ্ছেন না। যাই হোক, এটা আসলে বাফুফেকে নিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে একটা পুরো সেগমেন্ট আসলে লাগে। তা আমরা তো শুধু বাফুফে না, বাংলাদেশের ফুটবল ওভারঅল নিয়ে আলোচনা করতে বসেছে। আচ্ছা শায়েক, সামনে বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটা বড় পরীক্ষা। মার্চ মাসে এশিয়ান কাপ বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশ গেছে, এবং 1980 সালে বাংলাদেশের ছেলেদের দল, পুরুষ দল একবারই এশিয়ান কাপ খেলেছিল। 45 বছর পর বাংলাদেশের নারীরা আবার এশিয়ান কাপ খেলবে। আপনি কি স্যাটিসফাইড আমাদের বর্তমানে এই যে আর 2 মাস বাকি এশিয়ান কাপের মতো একটা বড় মিশন, প্রস্তুতি, সাম্প্রতিক পারফরমেন্স সবকিছু মিলায় সামনে যে এশিয়ান কাপের আগে যা যা করবে ফুটবল ফেডারেশন, আপনি কি হ্যাপি এগুলো নিয়ে? প্রথমত আমি একটু ডিফারেন্টভাবে অ্যান্সারটা দিতে চাই। সেটা হচ্ছে যে এএফসিতে 47টা দেশ আছে। 47টা দেশের মধ্যে বাংলাদেশ এখন টপ 12-এ মেয়েদের সেকশনে। এইটা যে কত বড় অ্যাচিভমেন্ট, এটা আমরা এখনো রিয়েলাইজ করতে পারতেছি না। ইনফ্যাক্ট আমরা কেউই পারি না। কেউই পারি না, মানে এটা যে কত টপ লেভেলের একটা জায়গায় আমরা চলে গেছি আমরা বুঝে ওঠার আগেই। তো এই জন্য আমি বলছিলাম যে চিন্তার ব্যাপারটা। এটাকে আমি একটু আপনারা একটু মজা করে বলি যে এটাকে ওই সংবর্ধনা দেওয়া টাওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখি। মানে আমাদের চিন্তারও বাইরে জিনিসে আমরা চলে গেছি, যেটা কিনা আমরা চেষ্টা করেও যে এত তাড়াতাড়ি পেয়ে যাবো এটা আমরা আসলে বুঝি নাই। তো যেটা বলছিলাম যে 47টা দেশের মধ্যে টপ 12, এবং আপনি যদি সামহাও পারফর্ম করে ফেলেন আপনি কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার সম্ভাবনা, মানে দের স্টিল এ প্রবাবিলিটি, আপনি এখন উড়িয়ে দিতে পারেন না। 12টা টিমে সবারই যাওয়ার সুযোগ আছে। এই জিনিসটাকে এইভাবে আমরা দেখি না, ওয়ার্ল্ড কাপ খেলার খুব কাছে খুব বাংলাদেশ। কাছে, এত কাছে বাংলাদেশ জীবনে কোনোদিন যায় না। কোনোদিন মেন্স যায়নি। ওমেন্স মিলিয়ে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলার এত কাছে কোনোদিন যায় না। সারা জীবন সবাই বলে আসছে আমরা 25 সালে ওয়ার্ল্ড কাপ, 22 সালে ওয়ার্ল্ড কাপ খেলবো, 50 সালে ওয়ার্ল্ড কাপ খেলবো, কিন্তু এত কাছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের কখনো আসেই নাই যত কাছে বাংলাদেশ আছে। তো মনে করেন যে এইটা নট অনলি খেলা, ইটস অলসো অ্যাবাউট দ্য ব্র্যান্ডিং অফ দি কান্ট্রি ইটসেলফ। আপনাকে অস্ট্রেলিয়ায় 12টা দলকে ডাকলো, আপনি গেলেন না। হ্যাঁ, আমাদের কোনো, হ্যাঁ আপনি গেলেন না, আপনি আপনি এটা কোন লেভেলে ব্র্যান্ডিং, কোন লেভেলে সম্মান আপনাকে দিল এএফসি, আর আপনি সেটা নিলেন না। মানে আপনার কেন নেয় না বিএফএফ? আই হ্যাভ নো আইডিয়া। মানে আপনি এএফসির, মানে আপনি যদি এএফসি চিন্তা করেন, এএফসির টপ লেভেলে কম্পিটিশনে আপনি কোয়ালিফাই করে ফেলেছেন। এএফসি আপনাকে ইনভাইট করেছে যে তুমি আসো, আমি তোমাকে ফোকাস করব। আপনি বলেন আমি ফোকাস নিব না, আমার দরকার নেই যাওয়ার। লজিকটা কি? আন্ডার 20 আর ন্যাশনাল টিমের কোচ এক, প্লেয়ার এক, তারা ওইখানে প্রিপারেশনে ব্যস্ত ছিল, এই জন্য নাকি যায়নি। আমার কথা হচ্ছে যে আপনি প্রিপারেশনে ব্যস্ত আছেন, ঠিক আছে, আপনি অন্য কাউকে পাঠান, অ্যাটলিস্ট ওইখানে একটা প্লেয়ারকে পাঠান যে কিনা দাঁড়াতে পারবে। তাহলে বাংলাদেশ ওইদিনকে যেই সম্মানটা পেতো, এটা আমরা গত 50 বছরও মনে হয় ফুটবলে এত সম্মান পেনি যেটা কিনা ওই অস্ট্রেলিয়া ওইদিনকে দাঁড়ালে বাংলাদেশ পেতো। তার কারণ হচ্ছে পুরা এএফসি এশিয়ান ওমেন্সের মধ্যে সবচেয়ে কম র্যাঙ্কিংয়ের, মানে সবচেয়ে নিচু র্যাঙ্কিংয়ের দেশ হচ্ছে বাংলাদেশ। মানে এটা একটা কেস স্টাডি হওয়া উচিত যে কিভাবে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপে চান্স, মানে নিজেদের সাফল্যটাও বাফুফে আসলে বুঝে না। সেলিব্রেট করতে মানে পারলো না, আমার কাছে জিনিসটা বুঝলো না। অবাক লাগে যে আপনি কত বড় জিনিস অ্যাচিভ করে ফেলছেন, আপনি এটাই এখনো বুঝতেছেন না। যে আপনি 12টা, মানে আপনার অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, চায়না টপ লেভেলের টিমের পাশে আপনি দাঁড়াতে পারছেন একটা স্টেজে। এই যে ফিফার ওয়ার্ল্ড কাপে, ফিফার যে বেস্ট যে অ্যাওয়ার্ড সেরেমনি হয়, ব্যালন ডিয়রের যে সেরেমনি হয়, এই লেভেলের সম্মান আপনাকে দিচ্ছে, অথচ আপনি যাচ্ছেন না। মানে আই হ্যাভ নো আইডিয়া হোয়াই ইট হ্যাপেন্ড। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আমার মাথায় এখনও ঢুকে না, যে আপনি এত বড় একটা রেজাল্ট করে ফেলেছেন, আপনি এখনও আপনার কোচকে প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে আসছেন। মানে এটা একটা, আমরা জানি না, এটা আমরা জাতি হিসেবে আসলে আমরা রিয়েলাইজ করি না যে মানে পিটার বাটলার, সে একটা সাউথ এশিয়ার বেস্ট টিম, ধরেন সে যখন পেয়েছে সাউথ এশিয়ার বেস্ট টিম, আপনি সাউথ এশিয়ার রিজিয়ন, আপনি কোনো রিজিয়ন ভেঙে যেতে পারেন না, আপনি রিজিয়ন ভেঙে এশিয়ার বেস্ট লেভেলে চলে গেলেন, অথচ আপনি এখনও তার হাইলাইন ডিফেন্স, আপনি তার ট্যাকটিক্স, এগুলো নিয়ে আপনি কোশ্চেন করছেন। আমরা যে ওখানে খেলতে পাচ্ছি এটাই তো আমাদের জন্য বিশাল পাওয়া। এই বিশাল পাওয়াটা কিভাবে আসলো? কোন মানে কোচের হাইলাইন আন্ডারে? ডিফেন্সের মানে 2টা ম্যাচে বাংলাদেশ হয়তো গোল খেয়ে গেছে। আমার কথা হচ্ছে হাইলাইন ডিফেন্সে 10 গোল খাক,
কিন্তু সে তো এএফসি এশিয়ান কাপে নিয়ে গেছে হাইলাইন ডিফেন্সটা খেলেই। এটা খেলেই তো আমাদের কোচের উপরে মানে ভালো কোচের উপরে ভরসা রাখতে আমাদের এত কেন দ্বিধা আমি বুঝি না। আমার কথা হচ্ছে যে এখন আমরা যেগুলো খেলছি এগুলো হচ্ছে ফ্রেন্ডলি, এগুলো হচ্ছে আমাদের ঝালিয়ে নেওয়ার একটা জায়গা। তো যেখানে এখানে তো ভুল করবো এটাই তো নর্মাল, এখানে ভুল করব বলেই তো আমরা হচ্ছে গিয়ে ওই লেভেলে ভালো ভালো খেলবো। করবো। আমরা যদি এএফসি এশিয়ান কাপে গিয়ে খারাপও খেলি, স্টিল উই শুড বি হ্যাপি যে আমরা মানে এত কম ইনভেস্টমেন্ট, এত কম ইন্টারেস্ট দেওয়ার পর আমরা এত হাই লেভেলে চলে গেছি। আমাদের বাংলাদেশের নারী ফুটবলে মানুষ কি ইনভেস্ট করে, কি ইন্টারেস্ট দেখায়? কিছুই না। একটা লিগ আপনি এক রাউন্ডে বেশি করতে পারেন না, কোনো ক্লাবই এখানে আসে না। না, এই জায়গায় আমার কাছে শায়েক খুব অদ্ভুত লাগে যে আমি মানে এটা আমি অনেককে জিজ্ঞেস করছি আর কি, যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হলে যে হাইপ, এই যে আমার অফিসের খুব কাছেই ঢাকা জাতীয় স্টেডিয়াম, অফিস থেকে বসেই দেখা যায় সে হাইপ। রাস্তায় মানুষ জার্সি পরে খেলা দেখতে আসতেছে, এত উন্মাদনা, টিকিট শেষ হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, এত আগ্রহ যে দেশ যেখানে ফুটবলে স্পন্সরের অভাব থাকে না, তখন নাকি স্পন্সর মারামারি করে কে কোন জায়গায় ভালো জায়গায় হবে। তো এরাই আসল জায়গা, মানে এই জায়গাগুলোতে কেন আসছে না? মানে এটা কি বাফুফের ব্যর্থতা, না তাদের ওই যে তেলে মাথায় তেল দেওয়ার একটা প্রবণতা, না কি? আমি এটা কি আপনি বোঝেন নাকি মানে জিনিস তারা আসে না কেন? ফুটবল আমি যদি মনে করি ফুটবল এখন এক্সাইটিং জায়গায় আছে, ফুটবলের প্রতি মানুষের আগ্রহ আছে, আপনি যদি আন্তর্জাতিক ম্যাচে স্পন্সর করেন, ব্র্যান্ডিং করেন আপনার নিজের ব্র্যান্ডকে, আপনি ফুটবলের ওভারঅল জায়গায় ছড়িয়ে দিতে আপনার সমস্যা কেন? আপনি মেয়েদের ফুটবল লিগে কেন স্পন্সরশিপ নিয়ে আসছেন না? কেন আপনি বলছেন আমি আমাদের বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আমি আসি ভাই? হ্যাঁ, অবশ্যই একটু ডেভেলপমেন্ট হয়েছে, তারা কিছু স্পন্সর জোগাড় করেছে, কিন্তু ওভারঅল যে ব্র্যান্ডিংটা আমাদের ফুটবলের যেটা নতুন চেহারা দাও আমাদের ঘরোয়া ফুটবল, সেটা কিন্তু হচ্ছে না। মানে বললাম আর কি, আপনাকে একটু ইন্টারাপ্ট করে। আচ্ছা আচ্ছা, আপনি যদি ফুটবলের সোনালী অতীত বা সোনালী সময় যদি দেখেন, সোনালী অতীত কিন্তু কখনো ইন্টারন্যাশনাল ম্যাচের কারণে ছিল না। ফুটবলের সোনালী অতীত ছিল ফুটবলের ঘরোয়া লেভেলের জন্য। তো এখন যেই জিনিসটা হয়েছে যে যখন ক্রিকেট এসছে উইথ ইন্টারন্যাশনাল গেমস, এই ক্রিকেট খেলাটাই ওরকম, হ্যাঁ খেলাটাই আন্তর্জাতিক ম্যাচ, ওইটার মধ্যে লিগ বা লোকাল যে ওগুলো ওই স্ট্রাকচারটা নেই খুব একটা বেশি, যার কারণে দেখবেন যে ক্রিকেটে যখন খেলা হয় তখন ন্যাশনাল টিমে আপনি জায়গা দিতে পারেন না, কিন্তু আবার লিগে কোনো মাঠে কোনো দর্শক থাকে না। সো এখন এই যে যারা স্পন্সর করছে, যারা ব্র্যান্ড নিয়ে দেখছে, সো তাদের মধ্যে ওই থট প্রসেসটাও ওই রকম যে আমার দেশের মানুষ রিয়্যাক্ট করছে জাতীয়তা বোধ যখন আসছে, যখন দেশ নিয়ে আসছে তখন বেশি রিয়্যাক্ট করছে, কিন্তু আপনার লিগের ক্ষেত্রে বা ডোমেস্টিকের ক্ষেত্রে ওইরকমভাবে কেউ রিয়্যাক্ট করছে না। এর একটা বড় কারণ হচ্ছে আমরা পুরা মানে লোকাল যে খেলাধুলার স্ট্রাকচারটাকে ঢাকামুখী করে রেখেছি। তো আপনার যখন একটা বরিশালের মানুষ চিন্তা করে যে আমার ঢাকায় গিয়ে আমার টিমের খেলা দেখতে হবে, সে তখনই না, আমি যাব না, কারণ তার তো ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম থাকতে পারে, এই প্রবলেমগুলো থাকতে পারে। সো বরিশালের খেলা হবে বরিশালে, ধরেন অন্য নোয়াখালী খেলা হবে নোয়াখালীতে, আর সবার যদি ঢাকা অ্যারাউন্ড করে খেলতে হয়, নিজের জায়গায় না খেলে, তখন কি কমিউনিটিটা গ্রো করে না। আর কমিউনিটিটা গ্রো না করলে তখন ওই মানুষজন ইন্টারেস্ট দেখায় না, ইন্টারেস্ট না দেখালে তখন ভিউয়ারশিপ বাড়ে না, তখন আর এই ব্র্যান্ডগুলো দেখে ভিউয়ারশিপ। সো এখন আপনার ধরেন যে ফর এক্সাম্পল মোহামেডানের খেলা হচ্ছে কুমিল্লায়, মোহামেডানের নিজস্ব কোনো মাঠ নেই, এটা আমরা বলি, আর মোহামেডানের ফ্যানরা যে কুমিল্লাকে খেলা দেখে কয়েকজন, এটার জন্য আমাদের তো তাদেরকে থ্যাংক ইউ দেওয়া উচিত, হাত জোর করেছে, তারা যাচ্ছে, ইটস এ ভেরি গুড থিং। সেম গোজ আবাহনীর ফ্যানরা যখন গিয়ে দেখে, বা বসুন্ধরা কিংস বা ফোর্টিস, যারা এখন আর কি এই চারটা টিমই আর কি ফ্যান বেসটা একটু স্ট্রং দেখা যায়। রহমতগঞ্জেরও কিছু স্ট্রং ফ্যান বেস আছে। তো আপনি চিন্তা করেন রহমতগঞ্জের জায়গায় যদি রহমতগঞ্জের এলাকার মধ্যে যে একটা স্টেডিয়াম থাকতো, তাহলে আপনি ওইখানে গিয়ে জায়গা দিতে পারতেন মানুষকে। ওইখানে মানে মনে করেন যারা কিনা কাজ করে সন্ধ্যার পরে তারা খেলা দেখতে আসতো, ফ্যামিলিরা খেলা দেখতে আসতো, বাচ্চারা খেলা দেখতে আসতো, তখন থেকে মানুষ বেশি আসতো, তখন ব্র্যান্ডগুলো দেখতো আমার ভিউয়ারশিপ বেশি, তখন আমরা স্পন্সর করতো তারা ওই জায়গায়। তো এখন যেখানে ভিউয়ারশিপ নাই সেখানে তো আর স্পন্সররা আগায় আসবে না। সো ইন এ ওয়ে এটা আমাদের পুরাটা, আমি বলবো যে আমাদের ওই পুরো ফুটবল ইনফ্রাস্ট্রাকচার বা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারের একটা দোষ, যেটা কিনা আমরা দোষটা আমি বলবো যে ওই 80 সাল থেকে চলে এসেছে যে সব কিছু ঢাকা কেন্দ্রিক হতে হবে।
তো আপনি যেটা কিনা আপনি যদি দেখেন যে এখনও ইংলিশ প্রিমিয়ার লিগ যদি দেখেন, যেটা দেখে আমরা সবাই ফুটবলকে বুঝি বা শিখি, চেলসি হয়তো লন্ডনের ক্লাব, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তো ম্যানচেস্টারের ক্লাব, লিভারপুল আরও উপরে। সো আপনার লন্ডন থেকে লিভারপুল যেতে 4 ঘন্টা ট্রেন লাগে, কিন্তু যেদিনকে লিভারপুলের মাঠে খেলা হয় সেদিনকে তো লিভারপুলের মাঠে মানুষ খেলা দেখে, যেদিনকে লন্ডনে খেলা হয় তারা 4 ঘন্টা ট্রেন জার্নি করে খেলা দেখে আবার কিন্তু ব্যাক করে। মানে আমি নিজে করেছি, তো আমি নিজে জানি, আমি ওই ট্রেনে ছিলাম, এবং পুরো ট্রেন ভর্তি দর্শক লন্ডন যায়, আবার পুরো ট্রেন ভর্তি দর্শক লন্ডনে লিভারপুলে ব্যাক করে। তো এই কালচারটা কখন গ্রো করবে? যখন আপনি আপনার নিজের জায়গায় আপনার দলকে খেলতে দিবেন। আপনি তো আপনার নিজের জায়গায় দলকে খেলতে দিচ্ছেন না, তো আপনি কেমনে হচ্ছে অন্য জায়গায় গিয়ে খেলা দেখবেন? তো ওইটাই আর কি সমস্যাটা, যার কারণে ব্র্যান্ডিং বা ব্র্যান্ডগুলো এখানে আসে। শায়েক, আমাদের ফুটবল তো কখনোই ওরকম, মানে আমরা হ্যাঁ ঢাকা কেন্দ্রিক, আমাদের ক্লাবগুলো ঢাকা কেন্দ্রিক, কিন্তু তারপর কিন্তু একটা ফ্যান বেস ছিল, বিশেষ করে মোহামেডান আবাহনী নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল। মোহামেডান যদি তাদের নিজের একটা স্টেডিয়াম থাকতো আর আবাহনী যদি একটা নিজস্ব স্টেডিয়াম থাকতো, তাহলে ওই কালচারটা তখন মানুষ তখন কি ফুটবল বলতে বুঝতো। এখন তখনকার দিনে তো আর এত ইউটিউব ছিল না, এত টিভি ছিল না। আমরা ওই সময় আমি বলবো না, আমি তো অনেক ছোট ছিলাম, ছোটবেলায় আবাহনী মোহামেডানের মারামারি দেখেছি, বাট ওই সময় মানুষজন ফুটবল কি করতে হবে এটা দেখতো মোহামেডান আবাহনীকে দেখে, এবং তারা যেহেতু এটা করে নাই, বাকি সবাই মনে করেছে এটা করার দরকার নেই, যেটা কিনা এসে এখন মুক্তরূপে পড়েছে। এখন না হয় আপনি ইন্টারনেট পাচ্ছেন, টিভি পাচ্ছেন, আপনি দেখছেন যে প্রত্যেকটা ক্লাবে একটা নিজস্ব স্টেডিয়াম দেখতে হবে। তো এই জ্ঞানটা তো 20 বছর আগে মানুষের কাছে ছিল না, কারণ তারা এত গ্লোবাল। আবাহনী মোহামেডানের কর্মকর্তাদের কাছে তো ছিল, তারা দেখেছে তারা কিনা তো বিদেশ গেছে। হ্যাঁ, তারা হয়তো ওইটা করেনি, যার কারণে আজকে যদি আবাহনী স্টেডিয়াম থাকতো, আপনি আবাহনীর মাঠে জায়গা দিতে পারতেন? মানুষকে দিতে পারতেন না। আবাহনী এমনি আগে কি বলবো, শুক্রবার বিকালবেলা প্র্যাকটিস করলে ওখানে যে পরিমাণ দর্শক মানুষ এসে 5,000 দর্শক খেলা প্র্যাকটিস দেখে, আমি নিজেও দেখেছি। আমার বাসা ধানমন্ডি, আমি নিজেও গিয়ে আবাহনী প্র্যাকটিস দেখতাম কলেজের পর। তো ওই ইন্টারেস্টটা, কারণ ওই ইন্টারেস্টটা আপনাকে ধরে রাখতে হবে। আপনি ইন্টারেস্টটা ধরে রাখতে পারেন না, আস্তে আস্তে তো জিনিসটাও হবে হয়ে গেছে। আচ্ছা, সম্প্রতি যে আপনি জেলার কথা বলেন, বরিশাল প্রসঙ্গ করছিলেন বা অন্য প্রসঙ্গ, সম্প্রতি আমাদের যে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন আসিফ নজরুল সাহেব, ক্রীড়া উপদেষ্টা হিসেবে এক পোর্টফোলিওটা নিয়েছেন, তো উনি প্রথমে একটা প্রস্তাব দিয়েছেন বাফুফেকে, আমি জানি না বাফু এটা এক্সিকিউট করবে কিনা, 16টা জেলাকে নিয়ে সুপার কাপ। এটা জেলা ভিত্তিক ফুটবলটা আপনি কিভাবে দেখেন? মানে আসিফ নজরুলের প্রস্তাবটাকেই বা আপনি কিভাবে দেখছেন? প্রথমত এবার প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি থেকে বলা হয়েছিল সুপার কাপের আয়োজন করা হবে, যে টপ 4টা ক্লাবকে নিয়ে। এটা তো গত বছর করা হয়েছিল, বাট আই থিঙ্ক এখন যে সিচুয়েশন পলিটিক্যাল অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল, হয়তো সুপার কাপটা ওইভাবে করে হওয়ার সম্ভাবনা নেই। বাট আসিফ নজরুল সাহেব যেটা বলেছে সুপার কাপ, উনি বলেছেন ওনার একটা পজিটিভ মাইন্ডসেট থেকে, কিন্তু এইখানেই ফুটবলের মার প্যাচে আবার পড়ে যেতে হয় কীভাবে? আপনি প্রত্যেকটা জেলা থেকে একটা টিম বার করে আপনি খেলাতেই পারেন, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে কিন্তু আপনি কোনো প্রফেশনাল ফুটবলকে খেলাতে পারবেন না, কারণ সে কিন্তু অলরেডি চুক্তিবদ্ধ তার ক্লাবের আন্ডারে। সো আবার আপনি যদি এখন চান যে সব কিছু ভেঙে নতুন করে এবং সেখানেই আবার প্রফেশনাল প্লেয়াররা খেলবে, এটাও কিন্তু এখন আসলে একটা আলোচনার ব্যাপার, যে এটা কীভাবে করে সবগুলো ক্লাব রাজি হবে, কেন অনেক রকমের ঝুঁকি থাকে, কেউ যদি ইনজুর হয়, এগুলো হোয়াট এভার ইট ইজ। এখানে যেই জিনিসটা করা যেতে পারে, যে উনি যে জিনিসটা বলেছিল সেই ক্ষেত্রে, যে প্রত্যেকটা জেলার একটা টিম সাবমিট করলো, সেই খেললো, কিন্তু সেখানে প্রফেশনাল প্লেয়ার থাকতে পারবে না, সেটা কি আকর্ষণ ধরে রাখবে কি না এটা চিন্তা করতে হবে। অ্যান্ড আপনি যদি সুপার কাপও চিন্তা করতে যান এরকম, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 2-3 বছর হাতে সময় নিতে হবে, আপনাকে ক্যালেন্ডারটাকে ওভাবে সাজাতে হবে, এটা একটা রেগুলেশন বানাতে হবে। যদি ওইভাবেও হয় জিনিসটা তো খারাপ না, ইটস এ ভেরি গুড আইডিয়া। উনি ফুটবলের পজিটিভ সাইডটা চিন্তা করে হয়তো উনি একটা কম্পিটিশন, কারণ জেলাগুলা হলে জেলাগুলো এখন ওখানে দেখতে হবে যে জেলার স্টেডিয়ামগুলোকে কি ইউজ করতে দিবে। এখন যদি সুপার কাপ হয়, খেলা হয় ঢাকায়, তাহলে কোনো লাভ নেই, তাহলে কিন্তু কোনো লাভ হলো না, যে জিনিস সেই জিনিসই হলো। আর আপনি যদি 16টা দল চাচ্ছেন, সেই 16টা দলের কি 16টা ইন্ডিভিজুয়াল স্টেডিয়াম আছে? আপনাকে তো সেভাবে করে চিন্তা করতে হবে। সেখানে যখনই আপনি কোনো কম্পিটিশন চিন্তা করবেন, সেখানে প্লেয়ার চলে আসতেছে, ইনফ্রাস্ট্রাকচার চলে আসছে, এগুলো তো চিন্তা করতে হবে যে আমি কেমনে এটাকে গুছাবো। আমি টুর্নামেন্ট বানানোর পর চিন্তা করে আসলে আমাদের লাভ নেই, আগে চিন্তা করতে হবে যে আমরা এটাকে কীভাবে ব্র্যান্ডিং করব, কাকে কোন জায়গায় খেলতে দিব, প্লেয়ারগুলো কী হিসাবে খেলবে, যার এনআইডি কার্ড আছে সেই হিসাবে সেই জেলায় খেলবে না কী হবে, সেগুলো অনেক চিন্তার ব্যাপার আছে। সো ইটস এ গুড আইডিয়া, যেটা কিনা হতে পারে,
একটা কম্পিটিশন এখান থেকে বার করা যেতে পারে অফ সিজনে, বাট এরকম রানিং সিজনের মধ্যে একটা কম্পিটিশন করাটা আই থিঙ্ক ইট উইল বি হার্ড ফর বিএফএফ আর উল্টো অর্গানাইজারদের জন্য, যে আপনি কোন কোন স্টেডিয়ামে খেলবেন, কি করবেন। সো এটা একটা চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, আমি কুইক আপনাকে খুব সংক্ষেপে আপনার কাছ থেকে একটা অ্যান্সার চাই, যেহেতু আপনাকে পেয়েছি। সম্প্রতি আরহাম ইসলামকে নিয়ে এক ধরনের একটা ফিয়াস্কো চলছে আর কি, যে আরহাম অস্ট্রেলিয়াতে চলে গেছে, আমরা রাখতে পারলাম না। তো আরহাম কি আসলেই আর আমরা পাচ্ছি না? Depends. আরহাম একজন সম্ভাবনাময় ফুটবল জি, জি, আন্ডার জি। 17 না, ওইটা যেটা আমি একটা শোতে অ্যাকচুয়ালি বলেছিলাম যে টুর্নামেন্টটা শুরুর আগে, যে টুর্নামেন্টটা ওই রকম টুর্নামেন্ট না যে ফিফার এফসি টুর্নামেন্ট। এটা একটা লোকাল জাপানিজ অর সামথিং টুর্নামেন্ট, যেখানে মানে কোনো কোনো দেশ খেলে, আন্ডার এজ টিমগুলো খেলে। এটা আনঅফিসিয়াল একটা টুর্নামেন্ট থাকে। সো বেসিক্যালি এই টুর্নামেন্টটা ওকে খেলিয়েছে যে ওকে টেস্ট করার জন্য, যে ইফ হি ইজ ফিট ফর অস্ট্রেলিয়ান আন্ডার এজ টিমস অর ন্যাশনাল টিমস। সো অস্ট্রেলিয়া তো এরকম ফেডারেশন না যে হুট হাট অনেক কিছু ডিসিশন নিয়ে নিবে, তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো এই টুর্নামেন্টের পরে আসলে ওর পারফরমেন্সের উপরে বিচার করবে, তখন অস্ট্রেলিয়া ডিসিশন নিবে যে শুড উই অ্যাপ্লাই ফর হিজ চেঞ্জ অফ অ্যাসোসিয়েশন অর নট। সো এটা এখন পুরোপুরি অস্ট্রেলিয়ার উপর নির্ভর করছে, যারা অ্যাপ্লাই করবে কিনা, আর আরামের ডিক্লারেশনের উপরে ওয়েট করছে। সো এখন দেখা যাক, হতেও পারে নাও হতে পারে। যদি অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করে যে হ্যাঁ ওকে আমাদেরকে দিয়ে দাও, আর আরামও যদি চায়, তাহলে এখানে বিএফএফ এর আসলে কিছু করার নেই। ফুটবল ফেডারেশনের প্রসঙ্গে আবার আসি। সেটা হচ্ছে যে সম্প্রতি দেখা যাচ্ছে যে মানে ফুটবল ফেডারেশন একটা এক্স কমিটি, এক্সকো আছে, একটা 21 সদস্যের, আমি যদি ভুল না করে থাকি। সিনিয়র সহসভাপতি হিসেবে একটা পজিশন আছে, সিনিয়র সহ, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন গত বছর। তাকে আমরা কম দেখি যে কোনো মানে ফুটবল রিলেটেড, মানে বিএফএফ ফুটবল রিলেটেড ব্যাপারে স্যাপারে তাকে পাওয়া যায়, ফুটবল ফেডারেশন রিলেটেড কার্যক্রমে তাকে আমরা দেখতে। অথচ আমরা দেখেছিলাম যে শুরুর দিকে বর্তমান সভাপতি তাবিদ আওয়াল সাহেব, তার উপর একটা আস্থা আমরা দেখতে পেতাম, মানে বা ফুটবল উন্নয়নে তার কিছু আইডিয়া উনি গ্রহণ করেছিলেন, যেটা কি উনি খুব এক্সাইটিং আইডিয়া ছিল কিছু। কি মানে আপনার কি মনে হয়? যে আমি বলি, উনি সিনিয়র সভাপতি ইমরুল হাসান, জি, উনি পরিচিত মুখ বাংলাদেশের ফুটবলে, কিন্তু তাকে ওভাবে দেখা যাচ্ছে না। জি। এটার কারণটা কি? প্রথমত উনি আসলেই বেশ ব্যস্ত মানুষ। ওনার আসলে অনেক দায়িত্ব আছে যেগুলো আর কি পালন করতে হয়। তো তার জন্য ধরেন যে মিটিংগুলোর টাইমিং বা ওরকমভাবে হয়তো উনি ম্যাচ করতে পারেন না। উনি অনলাইনে উপস্থিত থাকে যতটুকু আমি আর কি জেনেছি। এবং পার্সোনালি আসলে সত্যি কথা বলতে আমিও আসলে ওনার সাথে যতবার কথা হয়েছে, আমিও আসলে ওনাকে বলেছি যে ওনার আসলে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। কারণ আমার পার্সোনালি মনে হয় যে এখন বিএফএফ যেভাবে ম্যানেজ হচ্ছে, এটা আসলে একটা তাসের ঘরের মতন ম্যানেজ হচ্ছে, যে কোনো সময় হুড়মুড়িয়ে অনেক কিছুই ভেঙে পড়তে পারে। তো সেই জায়গায় তার যদি আরও মানে অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকে, তাহলে ফুটবল ফেডারেশনটা আরও অনেক ওয়েল রান করবে। এবং আমার কাছে মনে হয় যে উনি যদি আরও অনেক বেশি সময় দিতে পারে, তাহলে সেক্ষেত্রে অনেক রকমের যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো আরও খুব সুন্দর করে আর কি ম্যানেজ হয়ে যাবে। সো এখন হ্যাভিং সেড দ্যাট, আমার কাছে যেটা মনে হয় যে 2026 সালে এইটাই আসলে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হবে, যে উনি কতটুকু সময় দেয়। তার কারণ হচ্ছে যে যত এই পলিটিক্যাল যে ইলেকশনটা আসছে, এখানে অবভিয়াসলি তাবিদ সাহেব ইনভলভ থাকবে এবং উনি অনেক ব্যস্ত থাকবে। মানে উনি বলতে আপনি তাবিদ আওয়াল তাবিদ ভাইয়ের সাহেবের কথা বলছি, যে উনি পলিটিক্যালি উনি একটু অ্যাক্টিভ থাকবে এবং উনি হয়তো ইলেকশন নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবে। তো ইলেকশন শেষ হয়ে গেলে হয়তো মেয়র ইলেকশনেও ওনার একটা মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে। সো এগুলো কিন্তু অনেক টাইম কনজিউমিং কাজ। তো উনি যখন এগুলোতে ইনভলভ থাকবে, তখন কিন্তু তার অনেক সাপোর্ট দরকার হবে। আদারওয়াইজ কিন্তু উনি প্রপারলি বিএফএফ ম্যানেজ করাটা কিন্তু ওনার জন্য অনেক হার্ড হয়ে যাবে। একা একটা মানুষকে যদি বিএফএফ এর মানে সব কিছু দেখতে হয়, মানে বিল্ডিং থেকে শুরু করে ফিফা পর্যন্ত সব কিছু দেখতে হয়, ইট ইজ ভেরি হার্ড ফর হিম টু ম্যানেজ। সো ওনার জন্য অনেক প্রেশার হয়ে যাবে। তো এখন ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইমরুল হাসান টু পার্টিসিপেট, বিকজ বাংলাদেশ ফুটবলের একটা ইকোসিস্টেম আছে। বাংলাদেশ ফুটবল, ফিফা, এএফসি সব কিছুর একটা ইকোসিস্টেম আছে এবং সব কিছু একটা ওয়েতে মুভ করে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তাবিদ আওয়ালের সাথে এই জিনিসগুলো যদি একমাত্র বুঝে এবং সেভাবে সঠিক ডিসিশন নিতে পারে, সেটা একমাত্র ইমরুল হাসান সাহেবই নিতে পারবে। কিন্তু এখন উনি কতটুকু সময় দেবে ওইটা আসলে দেখার বিষয়। এবং ওই
ডিসিশনগুলো যদি দুইজন মিলে প্রপারলি একসাথে হেল্প করে আগায় নিয়ে যায়, তাহলে আই থিঙ্ক বিএফএফ আরও প্রপারলি সামনে আগিয়ে যাবে। তো এই জায়গাটাই আসলে এখন এই ডায়নামিক্সটা কেমনে কাজ করবে, এটা আসলে সম্পূর্ণ তাদের ব্যাপার, যে তারা আসলে কীভাবে জিনিসটা ইয়ে করবে। কারণ আপনি যদি দেখেন যে যত যাই হোক, আপনি যদি সাউথ এশিয়া এখন চিন্তা করে দেখেন, সাউথ এশিয়ায় ইন্ডিয়া কিন্তু লিগ চালাতে পারছে না, নেপালে কিন্তু লিগ হয় না, আপনার টপ 2টা র্যাঙ্কিংয়ে মালদ্বীপে লিগ হয় না। মালদ্বীপে হয়, মালদ্বীপে শুরু হবে, হয়েছে। শুরু হবে। আমার কথা হচ্ছে আপনার টপ 2টা র্যাঙ্কিংয়ের যে দেশ, তারা কিন্তু এখন ফুটবল লিগই চালাতে পারছে না। কিন্তু মালদ্বীপ চালায়, ভুটান চালায়, আর বাংলাদেশ আর শ্রীলঙ্কাতে তো লিগই নেই। বাংলাদেশ ইজ দি অনলি কান্ট্রি যে এখন ফুল ফ্লেজের একটা লিগ চালাচ্ছে। এবং হ্যাঁ, উনি হয়তো ইনভলভ হচ্ছে না, কিন্তু মাঠে কিন্তু উনি খেলাটা রেখেছে। এবং এটা রাখার একমাত্র কারণ হচ্ছে হি নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ হাউ ফুটবল, মানে অ্যাজ এ লিগ প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি হ্যাঁ। চেয়ারম্যান হ্যাঁ, লিগ ম্যানেজমেন্ট কমিটির অনেক আমি শর্ট কামিংস আছে, আমি বলবো, আমি ব্রডকাস্টিং নিয়ে বলবো, প্রমোশন নিয়ে বলবো, এগুলো আমারও পছন্দ হয় না, কারণ আমিও খেলা দেখতে গিয়ে প্রপারলি খেলা দেখতে পাই না, ইনফরমেশন পাই না। বাট খেলাটা মাঠে আছে, একটা যেরকম একটা পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে দিয়ে বা গত 2-3 বছর ফাইন্যান্সিয়াল বলেন বা পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এর মধ্যেও স্পোর্টসের মতন একটা জায়গায় একটা ফুটবল লিগ কিন্তু কন্টিনিউয়াসলি রান করছে। যত অনেক রকমের সমস্যা সবগুলো ক্লাবের মধ্যেই আছে, অ্যারেঞ্জমেন্টের মধ্যেও আছে, লজিস্টিক্যাল প্রবলেমও আছে, অনেক সময় অনেক মাঠ পাওয়াও যায় না, এর মধ্যেও লিগটা কিন্তু মাঠে আছে, উইচ ইজ এ ভেরি গুড থিং ফর আস। এবং মাঠে আছে বলেই প্লেয়াররা খেলছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ন্যাশনাল লেভেলে গিয়ে কিছু পারফরমেন্স কিন্তু আসছে। আজকে যদি কোনো প্লেয়ার খেলার মধ্যে না থাকতো, তাহলে কিন্তু এটার ইম্প্যাক্ট ন্যাশনাল টিমেও পড়তো। তো ওই যে যেটা বলছিলাম, যে উনি রুলস রেগুলেশনগুলো ভালো জানে, যার কারণে কিন্তু উনি এর মধ্যে দিয়েও ম্যাচগুলোকে অ্যারেঞ্জ করে লিগটা হয়ে যাচ্ছে। এখন এখানে ওনার যদি আরও অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, সেই ক্ষেত্রে বিএফএফে তখন এটা একটা মানে পজিটিভ একটা সাইড হবে। তো এই ডাইনামিক্সটা আসলে ওনাদের দুইজনকেই ঠিক করতে হবে যে কিভাবে হবে। কিন্তু এছাড়া কিন্তু আর যারা আছে, তারা হয়তো ফুটবলের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো জানে, কিন্তু ওই লেভেলে জানে না যে কেমনে করে আর ওই ইকোসিস্টেমটা সম্পর্কে হয়তো আইডিয়া। হ্যাঁ, শায়েক, আমাদের আলোচনার আসলে আরো বড় করা আর দরকার ছিল বা যেত। আমি একটু শেষের দিকে আমাকে একটু রাশ টানতে হবে। আমি একটু শেষ করার আগে আমি সাম্প্রতিককালের একটা ঘটনা ফুটবল রিলেটেড, যেটা কেলেঙ্কারি আমি বলবো। বাংলাদেশের একটা সম্প্রতি ঢাকা জাতীয় স্টেডিয়ামে একটা টুর্নামেন্ট হলো, লাতিন বাংলা সুপার কাপ নামে একটা টুর্নামেন্ট। সেখানে এক লোককে আমরা হঠাৎ করে ভুইফোর এক লোককে দেখলাম, যে উনি হঠাৎ করে ব্রাজিল, আর্জেন্টিনা, ক্যানেজিয়া, কাফু সবাইকে নিয়ে আসছেন। আলটিমেটলি দেখা গেল যে এটা একটা মানে ফার্সিক্যাল টুর্নামেন্টে পরিণত হলো, এবং ব্রাজিল তো বাংলাদেশকে, ব্রাজিলের যে টিমটা এসেছিল তারা তো বাংলাদেশকে রীতিমতো অভিশাপ দিতে দিতে তারা গেছে। আর আজকে 21শে ডিসেম্বরে এসে আর্জেন্টিনা টিম, যেই টুর্নামেন্ট 10 তারিখের আগে শুরু হয়েছে, তারা আজকে যাবে, ফেরত যাবে, কারণ তাদের টিকিট মানে ফেরত যাওয়ার টিকিটের টাকাও তারা ওই আয়োজকরা দিতে পারে নাই। এবং বাংলাদেশের যে ক্লাব টিমটা খেলেছিল, তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো ব্যবহার করেছে। আমি সম্প্রতি একটা রিপোর্ট, আমাদের সাংবাদিক একজন আবির এটা রিপোর্ট করেছিল যে বাফুফের লোগো এত সস্তা কিভাবে হয়। তো বাফুফেই বা কিভাবে এত সস্তা হয় যে এই ধরনের লোকজন ফুটবলকে নিয়ে ব্যবসা করার সুযোগ পায়, ব্রাজিল আর্জেন্টিনার নাম ভাঙিয়ে পাড়ার ক্লাব নিয়ে এসে। এটা একটা নিয়ে আপনি আপনার টেকটা বলবেন। আরেকটা হচ্ছে যে ফেডারেশনে কি এই জাতীয় লোকজন ঢুকে পড়ছে কিনা, যে 2026 তো একটা বিশ্বকাপের বছর, পরে দেখা গেল যে বাংলাদেশের টিকিট অ্যালোকেশন কমিয়ে দিল ফিফা বা কিছু একটা, আমাদের ফ্যানরা খেলা দেখতে পাচ্ছেন না। কি মনে হয়, মানে টোটাল আপনি যদি লাস্ট একটু আপনি এটা ছুঁয়ে আমরা শেষ করব। আচ্ছা, এটা আসলে মানে আপনার এই পুরা লাতিন বাংলা যে পুরো ব্যাপারটা, এইটা আসলে আমি যেটা বলছিলাম যে আমাদের ফেডারেশনে যে মানে আমাদের ফুটবল নিয়ে কি কেলেঙ্কারি করাটা এত সহজ নাকি? এটাই আপনি মানে যেটাই যে আপনার আমরা আসলে মাঝে মাঝে ভুলে যাই যে ফুটবল ফেডারেশন নাও ইট ইজ অ্যান অফিস, ইট ইজ নট অ্যান রিক্রিয়েশনাল হাব, যেটা কিনা ধরেন 80 দশকে ছিল, যে ইট ওয়াজ এ রিক্রিয়েশনাল হাব। তখন কিন্তু এত প্রফেশনালাইজ ফুটবল ইটসেলফ ছিল না। এখন ইটস অ্যান অফিস, এটাকে অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয়, এটা ব্র্যান্ডিংয়ের একটা ইমেজ আছে, এইটার একটা ডিউ ডিলিজেন্সের প্রসেস আছে। তো এইগুলা যতটুকু আছে, এগুলাকে বোঝার মতন লোকও থাকতে হবে, যে আপনার
আপনাকে বুঝতে হবে যে আপনার এখন ইমেজের ভ্যালু কত বড়, আপনার একটা লোগোর দাম কত, এটাও আসলে এখন বুঝতে হবে। এখন সমস্যা হচ্ছে যে এখনকার দিনে আগেকার সময় এরকম অনেক টুর্নামেন্ট হতো, ছোট ছোট টুর্নামেন্ট হতো আগে, আমরা দেখেছি মাওমনি গোল্ড কাপ, হ্যাঁ গোল্ড কাপ, ব্রাজিলের টিম এসে বাংলাদেশের সাথে জিততে পারে না, এরকম বহুত কিছু আমরা এর আগে দেখেছি। তো ওইগুলো ধরে যে আগেকার দিনে পসিবল ছিল, কারণ এত স্ট্রাকচার্ড ফুটবল তখনও ছিল না। কিন্তু এখন ফুটবল এতটা স্ট্রাকচার্ড যে আপনি যদি লিগের বাইরে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যান, সেখানে কিন্তু আপনাকে অনেক কিছু উপায় বের করে তারপরে খেলতে হয় এবং অনেক নিয়মকানুন মেনে খেলতে হয়। তো এরকম ছোটোখাটো টুর্নামেন্ট আসলে অ্যারেঞ্জ করা খুবই ইম্পসিবল পর্যায়ে। আপনি দেখবেন যে এর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপ ছিল, শেখ রাসেল ক্লাব কাপ ছিল, ওগুলো কিন্তু এখন আর পসিবল হয়ে ওঠে না। তো এখন যে জিনিসটা যে এই ফেডারেশনের মানুষকে বুঝতে হবে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এবং এটার জন্য একটা ডিউ ডিলিজেন্স প্রসেস থাকতে হবে, এবং এই ডিউ ডিলিজেন্স প্রসেসের মাধ্যমেই মানুষজন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি দিস ইজ ওকে টু মুভ ফরওয়ার্ড অর নট। এখন আপনার একটা কোম্পানি যার নাম এফ বক্সিং প্রমোশন আর সামথিং লাইক দ্যাট, হ্যাঁ ফুটবল বক্সিং, আমি একটু অবাক বক্সিং, হয়েছিলাম। হ্যাঁ তার কাজ আপনার এখন যখন আপনি নামটাই দেখবেন, সবার আগে আপনি দেখবেন যে এর আগে সে ফুটবল নিয়ে কোনো টুর্নামেন্ট কি করেছে, যদি কোনো টুর্নামেন্ট না করে থাকে সে কি স্পোর্টস নিয়ে করেছে, স্পোর্টস নিয়ে করলে সে কী নিয়ে টুর্নামেন্ট করেছে। তো এগুলো তো ব্যাকগ্রাউন্ড চেকের ব্যাপার। তো এই ব্যাকগ্রাউন্ড চেকটা কে করবে? ঠিক আছে, এখন আপনার ধরেন যে আজকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে গিয়ে এই লোক আবদার করলো যে আমি মাঠ নিব, আমি খেলাবো, টুর্নামেন্ট করব। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দেখবে ইটস আ স্পোর্টস, সো আমি তাদেরকে পারমিশন দিতে পারি। বাট একটা টেরিটরিতে কোন খেলাটা হবে, সেটা হবে কি হবে না আদৌ, সেটা সেই ফেডারেশনের উপরে বর্তায়, এটা এনএসসির উপরে বর্তায় না। এনএসসি তার মতন পারমিশন দিয়েছে, মাঠ দিয়েছে, কিন্তু বাংলাদেশের এই টেরিটরির মধ্যে যদি সেটা কোনো ফুটসালও হয় এবং ফুটবলও হয়, সেটার দায়িত্ব বিএফএফকে নিতে হবে, কারণ তোমার টেরিটরিতে ফুটবল খেলা হচ্ছে, সো ইট ইজ ইয়োর ডিউটি। আপনি বিএফএফের কনস্টিটিউশনও যদি দেখেন তাহলে দেখবেন যে এই টেরিটরিতে ফুটবলের যত আয়োজন হবে সেটার দায়িত্ব কিন্তু বিএফএফের, সেটা প্রফেশনাল হোক নন প্রফেশনাল হোক হোয়াট এভার ইট ইজ। সেইখানে অবভিয়াসলি যখন লোগো ইউজ করেছে, আপনার পারমিশন ছাড়া তো লোগো ইউজ করার কোনো সুযোগ তো কোনো কোম্পানির নাই, তাহলে আপনার লোগো কার কাছ থেকে পারমিশন নিয়ে সে করলো? ম্যাচগুলো যে অ্যারেঞ্জ করলো সেটাও তো আপনি নিজেই বলেছেন যে আপনার ম্যাচ অপারেশনের জন্য আপনি স্টাফ দিয়েছেন যারা কিনা এখানে কাজ করেছে। এই যে আপনি দিলেন, এইটার পেছনে আপনি ব্যাকগ্রাউন্ড চেক কি করলেন? না করলেন কারা করলেন? তো এটাতে বোঝা যায় যে আসলে আমাদের ফেডারেশনে আসলে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, হোয়াট এভার আই হ্যাভ এক্সপিরিয়েন্স, যে আমাদের বিএফএফ ইজ ভেরি আন্ডারস্টাফড অ্যান্ড ওভারওয়ার্কড, যার কারণে এইসব খুঁটিনাটি বিষয় যেগুলো কিনা পরবর্তীতে বড় হয়ে যায়, এগুলো দেখার আসলে লোকজন নেই। যেটা আমি বলছিলাম শুরুতে, চিন্তা করার লোক নেই, সবাই দৌড়াচ্ছে, সবাই কাজ করছে, মাঠের মধ্যে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ বসে 2 মিনিট চিন্তা করার লোক নেই যে আসলে যা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। সো এই জায়গাটায় আমার কাছে একটু মনে হয় যে আমাদের আরও একটু বেশি রিয়েলি পজিটিভ হতে হবে। আর লোগোর ব্যাপারটা, যেটা আমি আজ পর্যন্ত কোনো ব্র্যান্ডিং গাইডলাইন দেখি নাই বিএফএফের, মানুষজন একই বিএফএফের লোগো বিভিন্নভাবে ভুল জায়গায়, মানে একটা আছে ঠিক লোগো, একটা আছে ভুল লোগো, তো দুইটাই মানুষজন ইউজ করে। সো এরকম মানে আমাদের আসলে বিএফএফের মানে মার্কেটিং হচ্ছে, স্পন্সরশিপ আসছে, কিন্তু প্রপার কোনো ব্র্যান্ডিং গাইডলাইন কিন্তু আমাদের বিএফএফের নাই। সো ওইটাই যে এখন আপনি আসলে একটু, এই জন্যই আমি বলছিলাম 2026 সালটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আপনি এখন আসলে রানওয়েতে আছেন, আপনি এখন ট্যাক্সিতে আছেন, আপনি এখন রানওয়েতে আপনি ফ্লাই করবেন। এখন আপনার ফ্লাই করার মতন আপনার মানে আমার যেটা মনে হয় না যে ফেডারেশনের 4 চাকায় এখনও এত জোর আছে যে তারা ফ্লাই করতে পারবে। আপনাকে 4 চাকায় আগে জোর আনতে হবে, তারপর ফ্লাই করতে হবে, কিন্তু আমরা কিন্তু অলরেডি রানওয়েতে দাঁড়ায় আছি। তো যদি আপনার চাকায় জোর না থাকে আর আপনি যদি একবার আকাশে উড়েন, চাকা যদি ভেঙে যায়, এরপর কিন্তু ল্যান্ড করতে পারবেন না। তো যেটা বলছিলাম যে তাসের ঘর, যে এত মানে ঠেকা দিয়ে কাজ চলছে, যখন হুড়মুড়ায় ভেঙে পড়বে তখন কিন্তু খুব বাজেভাবে ভেঙে পড়বে। এবং এই যে লাটিন বাংলা হচ্ছে তার একটা ছোট উদাহরণ, মানে একটা আমাদের ওয়েক আপ কল বলা যেতে পারে যে আপনি কত মানে আপনার ইন্টারনাল ম্যানেজমেন্ট কত আর কি উইক, যে আপনার এরকম একটা আপনি, তো এইটা যদি একবার রানওয়েতে এখনো ট্যাক্সিতে আছে, এখন যদি একবার ফ্লাই করে, এবার চাকা কিন্তু এখনো ভুল সংশোধনের সময় আছে এখনো,
কারণ আপনি এটা বলতে পারে যে হ্যাঁ আপনি হঠাৎ করে এত বড় ইন্টারেস্ট পাচ্ছেন, আপনি হয়তো আগে থেকে প্রেডিক্ট করেন না, বাট দিস ইজ দ্য ইয়ার ওয়ার ইউ শুড ফিক্স ইউর সেলফ, দেন ইউ শুড ফ্লাই, আদারওয়াইজ উইল বি এ ডিজাস্টার। ধন্যবাদ শায়েক। আমরা আশা করব যে বাফুফে বা বাংলাদেশের ফুটবল যারা পরিচালনা করছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, তারা এই ব্যাপারগুলো দেখবেন। বাংলাদেশের ফুটবল 2026 সালে 2025-এর থেকেও আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠুক, আরও বেশি আনন্দ দিক বাংলাদেশের ফুটবল প্রেমীদের, সে আশা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই চর্চার সঙ্গে থাকুন। ধন্যবাদ।